আজকের এই ভিডিওতে আমরা ফ্র্যাকশনাল ল্যাবসে কীভাবে কাজ করে সেটার প্রোগ্রামিংটা দেখব। এখন C++-এ প্রথমে যে হেডারগুলো লেখা লাগে সেগুলো লিখে নিব। লিখে নেওয়ার পরবর্তীতে এখানে একটা স্ট্রাকচার ডিফাইন করে দিব। কারণ হলো এই স্ট্রাকচারটা একই সাথে তার সবগুলো এলিমেন্ট নিয়ে কিন্তু কাজ করবে। যদি আমি আইটিএম এ সিলেক্ট করি, এর ভিতরে থাকা ওয়েট, প্রফিট এবং রেশিও সবগুলো কিন্তু একসাথে থাকবে। আমরা কোনো একটা জিনিস চেঞ্জ করে যদি কাজ করতে চাই, দেখা যাবে যে সে চেঞ্জ হবে ঠিকই, বাট বাকিগুলোও কিন্তু ঠিকঠাকই রাখবে। এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে না। এই জিনিসটা যদি আমি ভিতরে করতাম তাহলে হয়তো এটা চেঞ্জ হয়ে যেত, বাট যেহেতু এটা আমরা গ্লোবালি করছি, সো এই জিনিসটা আমরা মেইন ফাংশনের ভিতরে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো উইথাউট চেঞ্জ, ঠিক আছে? বা চেঞ্জ করলেও আমরা ঠিকঠাক সিকোয়েন্সলি এটা চেঞ্জ করতে পারবো, কোনো রকম উল্টাপাল্টা হবে না। তার জন্য স্ট্রাকচার যে ডাটা টাইপটা আছে সেটাই ওখানে ক্রিয়েট করা হয়ে গেছে। এর পরবর্তীতে এই জায়গাতে আমরা মেইন ফাংশন থেকে আমাদের কোডটা শুরু করব। তো আমরা ধরে নিতে পারি আমাদের কাছে একটা দেওয়া আছে, যেমন এইরকম একটা প্রশ্ন দেওয়া আছে। সো এই প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি 6টা আইটেম রয়েছে, ঠিক আছে? সো আইটেম সংখ্যা কিন্তু 6। তো আমাদেরকে বলে দিতে হবে যে এখানে আইটেম সংখ্যা যে 6, তার জন্য তুমি 6টা ইনপুট নাও। তো আমরা নাম্বার অফ আইটেম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরবর্তীতে আমরা কি করব, একটা স্টোরেজ ক্রিয়েট করব। এই স্টোরেজ কেন ক্রিয়েট করব? কারণ এইটা কিন্তু কোনো অ্যারে না। এখানে আইটেম একটা অ্যারে, যে আমার এখানে 5টা ক্যারেক্টার 7টা ক্যারেক্টার এরকম রাখতে পারবো, বাট এই জায়গায় তো ওইটা রাখতে পারবো না। কারণ এই যে ডেটাগুলো স্টোর করতে হবে না। আমার একটা আইটেমের ক্ষেত্রে তার ওয়েট, প্রফিট, রেশিও প্রত্যেকটা জিনিস কিন্তু স্টোর করতে হবে। কোথায় করবো? অ্যারে ছাড়া। তো অবশ্যই আমাদেরকে একটা অ্যারে লাগবে। অ্যারে লাগানোর জন্য আমরা এখন কী করবো, এখানে আইটেম দিয়ে আমরা আইটেম এন দিয়ে দিলাম। এখন কথা হলো আইটেম দিয়ে আমরা এই লাইনটা কেন লিখলাম? কারণ আইটেম হলো মূলত আমার এই যে ডাটা টাইপটা রয়েছে, এই ডাটা টাইপ, ঠিক আছে? এই ডাটা টাইপের জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম আইটিএম এন। এটি কিন্তু এই আইটিএম না, এটা হলো একটা ভেরিয়েবল আইটিএম এন, অর্থাৎ এই পুরোটাকে আমরা একটা নাম দিয়ে দিয়েছি আইটিএম এন। তো এটা কিন্তু স্ট্রাকচার ডাটা টাইপ ছিল, এটা কিন্তু আইটিএম ছিল। তো আইটিএমের কিন্তু কোনো নাম ছিল না, সো আমরা এখানে একটা নাম দিয়ে দিয়েছি আইটিএম, এবং যেটা হলো একটা ফাঁকা অ্যারে, ঠিক আছে? তো এখন এই আইটিএম যখনই আমরা সিলেক্ট করব তখনই কিন্তু আমাদের পুরো জিনিসটা আসবে। বোঝা গেছে? যখনই আমরা এই আইটিএমকে সিলেক্ট করব তখন আমার পুরো জিনিসটা আসবে, কারণ এই আইটিএমের নামটাই মূলত এই জায়গায়, ঠিক আছে? তো এখন এখানে যে আমরা ফাঁকা একটা অ্যারে ক্রিয়েট করলাম ডেটাগুলো স্টোর করার জন্য, এখন ডেটাগুলো তো আমাদেরকে নিতে হবে। ইনপুট না নিয়ে আমরা স্টোর তো করতে পারবো না। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, এইখানে আমরা ফর লুপ রান করেছি। রান করার পরবর্তীতে প্রত্যেকটা আইটারেশনে সে ডিফারেন্ট জিনিস কিন্তু ইনপুট নেবে। একসাথে ইনপুট নিতে গেলে একটু সমস্যা হয়, তার জন্য ডিফারেন্টভাবে সে ইনপুটটা নিবে। সো প্রথম স্টেজে সে আগে কী করবে, আইটিএমটা ইনপুট নেবে, পরবর্তী স্টেজে সে ওয়েট ইনপুট নিতেছে, পরবর্তী স্টেজে সে প্রফিট ইনপুট নিতেছে। এবং আমরা যেহেতু এটা ফ্র্যাকশনাল ল্যাবসে করতেছি, প্রফিট ওয়েট রেশিওতে আমরা অপটিমাল সলিউশন যেটাকে বলা হয়। তো এখন আমরা এখানে প্রফিট ওয়েট রেশিওটা ক্যালকুলেট করে নিব। সো আইটিএম তো আইটিএমটা কী ছিল, আমার আইটিএমটা ছিল এই যে নতুন যে আমরা অ্যারেটা ক্রিয়েট করেছি এখানে ফাঁকা অ্যারে, এই অ্যারের ভিতরে এখন এই যে আইটিএম আমরা এখানে দিয়েছি এন। তো এই জিনিসটা আরেকটু ডিসক্রাইব করি কীভাবে কাজ করে। সো দেখো, এটা যে আসলে কাজ করে ঠিক এইভাবে। তো আমরা যদি মনে করে নিই যে এখানে দেওয়া আছে কত, n=3, যদি আমরা ধরে নিই এখানে n=3 থাকে, দ্যাট মিনস এই যে সেকশনটা এটা 3বার ক্রিয়েট হবে 3টা ঘরে বা 3টা কন্টেইনারে। সো এই তো আমরা এখানে ধরে নিতেছি, যেহেতু আমরা 4টা জিনিস এখানে ইনপুট হিসাবে নিয়েছিলাম। একটা হলো আমাদের ক্যারেক্টার, বাদবাকি হলো আইটেম, বাদবাকি হলো ওয়েট, প্রফিট, রেশিও, ঠিক আছে? তো এই জিনিসটা ধরে নিলাম আমরা 4টা এলিমেন্ট এখানে দেওয়া আছে। এখন জিনিসটা হয়ে গেছে কি যে আমরা যখন এনের মান এখানে 3 পাবো তখন কিন্তু সেখানে 3টা ঘর ক্রিয়েট করবে, 0 1 2। এখন আইএন এগুলো 0 1 2 কি, এগুলো আইএন আইটারেশন। তো আই যখন 0তম থাকবে তখনও কিন্তু সে তার 4টা জিনিস ইনপুট নেবে। আই যখন 1 থাকবে তখনও 4টা নেবে, আই যখন 2 থাকবে তখনও 4টা নেবে, ঠিক আছে? তো 4টার ভিতরে কোনো ডিফারেন্ট মান থাকতেছে। এটার ক্ষেত্রে থাকতে পারে প্রথম আইটেম হিসাবে এ, এটার ভিতরে থাকতে পারে দ্বিতীয় আইটেম হিসাবে বি, ঠিক আছে? ডিফারেন্ট জিনিসগুলো থাকতেছে। তো এই যে ফাঁকা অ্যারে, এইটার জন্যই মূলত আমাদের এইখানে লেখা হয়েছিল যে আইটিএম এন, ঠিক আছে? তো এখন এইখানে মোটামুটি আমাদের সব কিছু ক্যালকুলেট করা হয়ে গেছে। 4টা জিনিস ছিল এখানে, 4টাই কিন্তু আমরা নিয়েছি। এর পরবর্তীতে কি হচ্ছে, এর পরবর্তীতে আমরা সর্ট করতেছি ডিসেন্ডিং অর্ডারে। কেন? কারণ প্রফিট ওয়েট রেশিও হিসাব করলে যে সকল ভ্যালুগুলোর রেশিওটা বেশি হবে সেই সকল ভ্যালুগুলোকে আমরা আগে নিতে চাচ্ছি, কারণ আমরা যেগুলোতে প্রফিট বেশি সেগুলো দিয়েই কাজ শুরু করব, এবং ধীরে ধীরে যেগুলোতে প্রফিট কম সেগুলো পরে পিক করব, ঠিক আছে? এইটাই মূলত কারণ। তো এর কারণে এখানে আমরা সিলেকশন শর্ট করছি। সিলেকশন শর্ট করার জন্য আমরা যেভাবে করতে হয় যে যে ভ্যালুটা আমার দেওয়া থাকবে টোটাল, তার এক ভ্যালু কম পর্যন্ত সে যাবে। কেন যাবে? কারণ হলো গিয়ে দ্বিতীয় ভ্যালুটা পরবর্তী ভ্যালুগুলো থেকে
সে চেক করা শুরু করবে, ঠিক আছে। তো এই জন্য আমরা ইনিশিয়ালাইজ করছি i+1 এবং লাস্টে গিয়ে এটা n মান পর্যন্তই কিন্তু যাচ্ছে বা n এর মানের আগ পর্যন্ত কিন্তু যাচ্ছে, যেটা তার লাস্ট এলিমেন্ট। আর এটা লাস্টের আগের এলিমেন্ট, কারণ আমার লাস্ট এলিমেন্ট মানে এটাকে পুরো একদম লাস্টে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, কারণ যখন এটা লাস্টের আগের এলিমেন্ট থাকবে তখন এই যেটা কিন্তু একদম লাস্ট এলিমেন্টটা ক্যাচ করে দেখবে যে তার সাথে বড় নাকি ছোটো, এর কম্পেয়ার যাতে করতে পারে, তার জন্য এটা আমরা একদম লাস্ট পর্যন্ত নাই, যেটা সিলেকশন সর্টের একটা বৈশিষ্ট্য। এর পরবর্তীতে আমরা কন্ডিশন দিয়ে দিয়েছি, যদি আমার এই যে আইটিএম আই ডট রেশিওটা যদি কী হয়, ছোট হয়, তো ছোটো হলে কী করবে, সে সরায় দিবে এবং বড়োটাকে কাছে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এইটাই লজিক। এখন এইখানে আমরা কী করছি, আইটিএম ট্যাম্প। এখন আমরা এখানে এই লেখাটা কেন লিখলাম, আইটিএম ট্যাম্প। এখানে তো অলরেডি আমাদের তো কোনো ট্যাম্পটুম ছিল না, আইটিএম আগে ইউজ করছিলাম, বাট এখানে আইটিএম কিন্তু আমাদের হইলো গিয়ে ডাটা টাইপ হয়ে গেছে, ঠিক আছে। এখন এই আইটিএমের ভিতরে অলরেডি দেখছি আমরা কি ছিল, অলরেডি আমাদের এই সেকশনটা ছিল, এই পুরো সেকশনটা কি হচ্ছে আমার এই ট্যাম্পের কাছে চলে আসতেছে, জাস্ট লাইক এরকম। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই তো এটা হলো ধরে নিলাম আমার ট্যাম্প, TEMP ট্যাম্প, ঠিক আছে। এটা হলো আমাদের ট্যাম্প। তো এই জায়গায় যেহেতু আমাদের অলরেডি দেখছি আমরা 4টা জিনিস কিন্তু ছিল, তো ট্যাম্পের ভিতরেও ঠিক এরকমভাবে 1টা 2টা 3টা 4টা জিনিস আসবে এবং এগুলোর ভ্যালু কী হবে সে জানে না, কারণ এগুলো তাকে এখন পর্যন্ত দেওয়া হয় নাই, ঠিক আছে। তো এই এতটুকু এভাবে আসবে। আসার পরবর্তীতে আমরা কি করতেছি, আমরা এই জায়গাটায় আইটিএম যেটাকে ট্যাম্পের ভিতরে পুশ করতেছি, ঠিক আছে। আইটিএম যেটাকে ট্যাম্পের ভিতরে পুশ করতেছি, দ্যাট মিন্স আমরা এখানে আইটাকেও পুশ করতে পারতাম, এটা আমাদের ইচ্ছা। সো যাই হোক, আমরা আগে যেটাকে পুশ করছি। তো যে এর ভিতরে কি আছে, আইটিএম যে তো আমাদের একটা আইটারেশন, ঠিক আছে। যে আমার একটা আইটারেশন, এটা হতে পারে 0, এটা হতে পারে 1, এটা হতে পারে 2। এখন 0-র ভিতরে কি শুধুমাত্র একটা জিনিস আছে না, এই 0-র ভিতরে আমরা একটু কি দেখছি 4টা জিনিস আছে এবং আমরা কি করছি একটু আগে তার প্রত্যেকটার ভ্যালুগুলোও কিন্তু ইনপুট নিয়েছি, ঠিক আছে। এখন শুধুমাত্র 4টা জিনিস নেই, 4টা জিনিসের সাথে কিন্তু এর ভ্যালুগুলোও অ্যাড হয়ে আছে। যেহেতু আমাদের এখানে শুধুমাত্র যদি আমরা আই ইউজ করি, দ্যাট মিনস এটার ভিতরে একটা যখন যে আইটারেশন কাজ করবে তার সম্পূর্ণ ডেটা এখানে আসবে। তো এখানে আমরা দেখি লুপের ভিতরে কীভাবে কাজ করতেছে। তো এখানে 0 দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। তো 0 দিয়ে শুরু হওয়ার কারণে এই জায়গায় আইটিএম এর সম্পূর্ণ ডেটা ট্যাম্পের ভিতরে চলে যাচ্ছে। ট্যাম্পের ভিতরে যাওয়ার পরবর্তীতে আমরা তো একটু আগে দেখলাম ট্যাম্পের এই জায়গাগুলো কিছু ছিল না, দেন এই জায়গাগুলো ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে। 0তম আইটারেশনে যে ভ্যালুগুলো থাকবে প্রত্যেকটা জিনিস দ্বারা এটা ফুলফিল হয়ে যাবে। এর পরবর্তীতে ঠিক এরকম করে আমরা কি করব, পরবর্তীতে আমাদের যেহেতু যেটা এখানে ট্যাম্পে নিয়েছি, দ্যাট মিনস যেটার ভিতরে আমরা অন্য কিছু মানে ডেটা স্টোর করতে পারবো। সো আয়ের ডেটাটা আমরা যের ভিতরে স্টোর করছি এবং আই যেহেতু এখন যেহেতু আয়ের ভ্যালুটা যেহেতু আমরা যে স্টোর করছি, দ্যাটস ওয়াই আমরা আইটা ফাঁকা পেয়ে যাব বা ফাঁকাভাবে ইউজ করতে পারবো। দেন আমরা আয়ের ভিতরে কী করলাম, ট্যাম্পে যে ভ্যালুটা রাখছিলাম সেইটা এটার ভিতরে ঢুকাই দিছি। এখন কথা আসতে পারে যে এই ট্যাম্পটা এখানে আমরা কেন লিখে দিলাম না। এই কারণে দিলাম না, কারণ ট্যাম্প হলো একটা ডাটা টাইপ, যে ডাটা টাইপের ভিতরে আমার 4টা ডাটা এক্সিস্ট করে, ঠিক আছে। আর নর্মাল এখানে যদি আমরা আরেকবার ডিক্লেয়ার করতে চাই তাহলে কম্পাইলার আমাকে এরর দিবে, কারণ অলরেডি এটা ডিক্লেয়ার করা হয়ে গেছে। যদি আমি এখানে আইএনটি দিয়ে আমার নাম দিতাম এবং পরবর্তীতে যদি ওই নামটা আবার ইউজ করতাম, তখন কি আমি আবার আইএনটি ইউজ করতাম? কখনোই করতাম না। আমি জাস্ট কী করতাম, আমার নামটা ইউজ করতাম, কারণ অলরেডি এটা একটা ভেরিয়েবল হয়ে গেছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটাও একটা ভেরিয়েবল হয়ে গেছে, ঠিক এইভাবে এখানে কাজ করতেছে। এর পরবর্তীতে আমরা এখানে কী করতেছি, এর পরবর্তীতে এখানে আমরা ক্যাপাসিটি ইনপুট নিতেছি, একটা নির্দিষ্ট যে ক্যাপাসিটি থাকে সেটা ইনপুট নিতেছি। নেওয়ার পরবর্তীতে টোটাল প্রফিট আমরা যেহেতু ক্যালকুলেট করবো, তার জন্য আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম যে আমার টোটাল প্রফিটটা আপাতত 0। দেন আমরা কী করলাম, রিমাইন্ডার ক্যাপাসিটি যেটা আছে মানে নর্মাল ক্যাপাসিটি যেটা আছে সেটাকে রিমাইন্ডার ক্যাপাসিটির ভিতরে রেখে দিলাম। আমরা ক্যাপাসিটি রেখেও কাজ করতে পারতাম, বাট আমরা যেহেতু থিওরিটিক্যালি যেভাবে শিখছি যে আলাদা করে আমরা একটা ক্যাপাসিটি নেই এবং পরবর্তীতে রিমাইন্ডার ক্যাপাসিটির সাথে আমরা ক্যালকুলেট করি। সো আমরা ক্যাপাসিটিটাকে রিমাইন্ডার ক্যাপাসিটির ভিতরে ঢুকাই দিলাম, তাহলে আমাদের ক্যালকুলেশনের জন্য বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা কী করব, যেহেতু এইখানে প্রতিবার বিভিন্ন কাজ করবে তার জন্য আমাদেরকে লুপ চালাতে হবে। লুপের জন্য আমরা ফর লুপ চালালাম, ফর লুপ চলবে কোন পর্যন্ত, একদম লাস্ট এলিমেন্ট এন পর্যন্ত। চলার পরবর্তী সে চেক করবে যদি ইফ আমার রিমাইন্ডার ক্যাপাসিটিটা, ধরো আমি এখানে রিমাইন্ডার ক্যাপাসিটি 60 নিলাম, তো রিমাইন্ডার ক্যাপাসিটিটা যদি কী হয়, ছোট হয় এবং আমার 0টা মানে বড় হয় বা 0 এর সমান যদি এই রিমাইন্ডার ক্যাপাসিটি চলে আসে, অর্থাৎ 0 0 যদি হয়ে যায় বা 0 থেকে যদি ছোটো হয়ে যায় -1 -2, তাহলে তুমি এই লুপটা ব্রেক করে দিবে, এখান থেকে বের হয়ে যাবে। কারণ আমরা 0-র পরে তো কোনো কাজ নাই, আমাদের লাস্ট কাজ হলো 0 পর্যন্ত, মানে রিমাইন্ডার ক্যাপাসিটি যতক্ষণ পর্যন্ত 0 হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে প্রফিট ক্যালকুলেট করতে থাকবো। তো যখন দেখলাম ওইটা আমাদের 0 হয়ে গেছে, তো আমাদের তো প্রফিট ক্যালকুলেট করা কিছু নাই, ঠিক না, তখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাবো, তার জন্য এটা ব্রেক করা হয়েছে। এর পরবর্তীতে কী হয়েছে, আমাদের এলস ইফ কন্ডিশন, যদি এইটা কাজ না করে তাহলে এখানে আসবে, এখানে এসে কী চেক করবে,
তার ওয়েটটা রিমাইন্ডার ক্যাপাসিটি থেকে ছোট কিনা। যদি রিমাইন্ডার ক্যাপাসিটি নর্মালি এখানে দেওয়া আছে বড়, তো যদি বড় হয় দ্যাট মিনস আমার ব্যাগে বিভিন্ন মানে অসংখ্য জায়গা রয়েছে বা অনেক জায়গা রয়েছে। তো অনেক জায়গা যদি রয়েছে, অল্প জিনিস নিতে তো আমার কোনো সমস্যা হবে না, কারণ এখান থেকে যদি ছোটো হয়। তাহলে আমরা কী করব, ওয়েট যদি রিমাইন্ডার ক্যাপাসিটি থেকে কম হয় তখন আমরা দুইটা জিনিস করব। একটা হলো আমার যে টোটাল প্রফিট আছে এইটার সাথে, যেহেতু টোটাল প্রফিট ছিল আমরা কি দেখছিলাম এখানে জিরো আছে, তো জিরোর সাথে যোগ করবে আইটিএম আই ডট প্রফিট। তো এই যে 0 নম্বর আইটারেশন চলতেছে, এখানেও কিন্তু 0 নম্বর আইটারেশনের ওয়েট দেখাইতেছে, এখানেও 0 নম্বর আইটারেশনের প্রফিট দেখাইতেছে। তো আমি যদি দেখি এখন 0 নম্বর আইটারেশনটার যে ওয়েটটা সেটা আমার ক্যাপাসিটি থেকে কম, তাহলে আমরা কি করব, যে এইটার যে প্রফিটটা সেটা কিন্তু আমার ক্যালকুলেট করে ফেলবে আমার যেই টোটাল প্রফিট আছে সেটার সাথে। এর পরবর্তীতে এখানে কি করবে, যেহেতু আমরা একটা নির্দিষ্ট ওয়েটের প্রফিট নিয়েছি, তাহলে ওই ওয়েটটাকে বাদ দিতে হবে। তার জন্য রিমাইন্ডার যে ক্যাপাসিটি ছিল ওই ক্যাপাসিটি থেকে আমাদের ওই আইটিএমের যে ওয়েটটা ছিল সেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তো বাদ দেওয়ার পরবর্তীতে মনে করো যে এই ওয়েটটা ছিল 20 কেজি, তো 20 কেজি হওয়ার কারণে আমাদের আগে মনে ধরে নিয়েছিলাম যে টোটাল বা ক্যাপাসিটি বা রিমাইন্ডার ক্যাপাসিটি হলো গিয়ে আমাদের 60 থেকে যদি 20 চলে যায় তা থাকে কত 40, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম 40 আছে। তার পরবর্তীতে যদি এটা কাজ করে তখন তো এটাতে আর আসবে না, তারপর আবার উপর থেকে আবার কাজ করা শুরু করবে। যদি এখন দেখে এইটা কাজ করলো না, এটাও কাজ করলো না, দ্যাট মিনস আমার রিমাইন্ডার ক্যাপাসিটিটা কি, রিমাইন্ডার ক্যাপাসিটিটা ছোট, আমার যে আইটিএমের ওয়েটটা রয়েছে সেটা বড়। লেটস সাপোজ আমার রিমাইন্ডার ক্যাপাসিটিটা আমি ধরে নিলাম 40 কেজি, বাট আইটিএমের ওয়েটটা হয়ে গেলো আমার 60 কেজি, ঠিক আছে, বা 100 কেজি। তো তখন দেখা যাবে কি, তখন আমরা পুরোপুরি যে ওয়েটের যে প্রফিট আছে ওটাকে নিতে পারবো না। তো ওইটাকে একটা রেশিওতে ডিভাইড করব, ডিভাইড করে ওই মানে আমার ক্যাপাসিটি যদি থাকে 40 কেজিতে ওই রেশিও অনুযায়ী প্রফিট কত থাকতে পারে সেটা ক্যালকুলেট করব, ঠিক আছে। তার জন্য আমরা এখানে কি করে ফেলেছি, টোটাল প্রফিট প্লাস আইটিএম ডট রেশিও, আমরা আগে কিন্তু রেশিও ক্যালকুলেট করে নিয়েছিলাম, ওই রেশিওর সাথে আমরা গুণ করব কি, যতটুকু ক্যাপাসিটি আমার বাকি থাকে ততটুকু ক্যাপাসিটি। তাহলে ওই রেশিওর সাথে ক্যালকুলেট হয়ে মনে করেন আমার এখানে কি আছে 60 কেজি জিনিস আছে, বাট আমার ব্যাগ হলো আমার এখানে 20 কেজি। তো দেখতেছি এটা হলো 3 গুণ বেশি, ঠিক না। আমরা যদি এটাকে এমনি ভাগ করি তাহলে দেখবো যে এখানে 3 আসবে, এখানে 1 আসবে, তো 3 গুণ বেশি। তো আমি এখন কি করতে পারবো, আমি কি এখন 3 গুণ পর্যন্ত নিতে পারবো না। আমি দেখবো 20 কেজিতে যতটুকু তার ওয়েট আসে, 20 কেজিতে যতটুকু তার প্রফিট আসে ততটুকু নিতে, ঠিক আছে। মনে করলাম যে প্রতি কেজি এইখানে প্রতি কেজি সমান 2 টাকা, তো 60 কেজি দাম হবে কত 120 টাকা, 120 টাকা, ঠিক না। তো 20 কেজি ওই গড়ে কত আসে 40 টাকা, ঠিক না, 40 টাকা। তো আমাকে প্রফিট ওইভাবেই নিতে হবে। তার জন্য আমরা রেশিওটাই আগে ক্যালকুলেট করে ফেলেছি, ওই রেশিওর সাথে আমরা যদি রিমাইন্ডার ক্যাপাসিটি গুণ করে দিই তাহলে যেটা আসবে সেইটা আমরা আগের প্রফিটের সাথে যোগ করে দিলে আমাদের টোটাল প্রফিটের ভিতর সেটা ঢুকে যাবে। এবং যেহেতু এটা কখন হচ্ছে, যখন আমার রিমাইন্ডার ক্যাপাসিটিটা 40 থাকতেছে এবং নর্মাল যে ওয়েটটা ছিল সেটা 60 থাকতেছে, অর্থাৎ রিমাইন্ডার ক্যাপাসিটি কম, নর্মাল ক্যাপাসিটিটা বেশি। তো এই সময় কিন্তু এটা হচ্ছে, এবং লাস্ট পর্যন্ত কী হচ্ছে, আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু 40টা, আমাদের ক্যাপাসিটি ছিল 20, লাস্ট পর্যন্ত কী হচ্ছে, আমাদের ক্যাপাসিটি পর্যন্তই কিন্তু আমরা এখানে রেশিওটা ক্যালকুলেট করে মানে প্রফিটে নিতেছি। তো এই জায়গায় তাহলে প্রফিটে নেওয়ার পরবর্তীতে এই যে আমাদের ক্যাপাসিটি ছিল সেটা কী হয়ে যাবে, সেটা 0 হয়ে যাবে, ঠিক না। আমরা তো আসলে এই যে 60 যেটা ছিল ওয়েট, আইটিএমের যে ওয়েট ছিল, এখান থেকে ডিরেক্টলি আমরা মাইনাস করতে পারবো না। ডিরেক্টলি মাইনাস করে ফেললে আমাদের কী হয়ে যাবে, -40 এইখানে ক্যাপাসিটি চলে আসবে বা রিমাইন্ডার ক্যাপাসিটি চলে আসবে, এটা করা যাবে না। তার জন্য আমরা ডিরেক্টলি আমরা জানি যে এখানে যতটুকু আমার রেশিও দিয়ে আমার রিমাইন্ডার ক্যাপাসিটি ক্যালকুলেট করতেছি, ততটুকু ক্যালকুলেট হওয়ার পরবর্তীতে অলরেডি আমার এখানে রিমাইন্ডার ক্যাপাসিটি 0 হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা ডিরেক্টলি এখানে বসায় দিয়েছি 0, ঠিক আছে। আমার এখন সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। সবগুলো কাজ কমপ্লিট হওয়ার পরবর্তীতে এখন আমি কী করব, সিম্পলি আমার যেই লাস্ট আউটপুটটা ছিল সেটাকে দেখায় দেবো, সি আউট করে দিলাম, আমাদের টোটাল প্রফিট তো বের হয়ে গেল। ঠিক এরকম করে আমাদের ফ্র্যাকশনাল ন্যাপসেকটা কাজ করে, এবং এতটুকুই হলো ভিডিও।